হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে বুকফার্ম থেকে প্রকাশিত হওয়া একটি ডিটেকটিভ কাহিনী তোপসের নোটবুকের নন স্পয়লার পাঠ্য প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। লেখক হচ্ছেন সূর্যতামসী সিরিজ বা মেশন সিরিজের বিখ্যাত লেখক শ্রী কৌশিক মজুমদার। সূর্যতামসী সিরিজ পড়ার পরে কৌশিকবাবুর লেখা দেখলেই সেটা নিয়ে একটা আশা বেড়ে যায়। তার উপর সেটার বিষয় যদি হয় ডিটেকটিভ, তাহলে তো হয়ে যায় সোনায় সোহাগা। কিন্তু কৌশিকবাবু তার বিখ্যাত সূর্যতামসী বা মেসন সিরিজে যে লেখনির জাদুতে পাঠকদের মুগ্ধ করেছিলেন, সেই ম্যাজিক কি এই বইতেও বিদ্যমান রয়েছে? আসুন আলোচনা করা যাক। আচ্ছা, তোপসের নামটা শুনে কি কিছু মাথায় আসছে? যেটা মাথায় আসছে সেটাকে একটু হোল্ড করে রাখুন, কারণ সেই বিষয়ে এখনই আসছি। তবে তার আগে বইটির বিষয়বস্তু নিয়ে একটু নন স্পয়লার আলোচনা হয়ে যায়। এই বইয়ের শুরুতেই রয়েছে একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের ভিজিটিং কার্ড। এই কার্ড দেখে আশা করি আপামর বাঙালি সাহিত্যপ্রেমী বুঝেই গেছেন যে এখানে তোপসের নোটবুকের তোপসে হচ্ছে সত্যজিৎ রায় লিখিত বাংলার অন্যতম জনপ্রিয় গোয়েন্দা ফেলুদার কাকাতো ভাই। কৌশিকবাবু হঠাৎ ঘটনার সূত্রে সেই তোপসে অর্থাৎ তপেশ সঞ্জন মিত্রের একটা ডায়েরি বা নোটবুক খুঁজে পান। সেখানে লেখা ছিল ফেলুদার বেশ কিছু অগ্রন্থিত রহস্য কাহিনী এবং ফেলুদার শেষ তদন্ত কাহিনী। আর শুধু তাই নয়, তার সাথে ছিল মিত্র পরিবারের অজানা ইতিহাস। সেই বিষয়বস্তু নেই সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এই কাহিনী। নন স্পয়লার বলে এর থেকে আর বেশি কিছু আমি বলছি না। বাকিটা জানতে হলে পড়তে হবে এই কাহিনী। কিন্তু সেখানেও একটি প্রশ্ন উঠে আসছে, এই বইটি কি শুধুমাত্র ফেলুদা প্রেমীদের জন্য সংগ্রহযোগ্য, নাকি যে কোনো ডিটেকটিভ কাহিনী প্রেমী মানুষ এটি পড়তে পারে? সেটা বুঝতে হলে কাহিনীর পয়েন্ট বাই পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে। তো শুরুতেই আমি কাহিনীর পজিটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করছি। প্রথম পজিটিভ পয়েন্ট হলো লেখকের লেখনী। সব মিলিয়ে মাত্র 100 পাতার একটি কাহিনী, কিন্তু লেখকের ক্ষুরোদার লেখনীর দৌলতে সেই লেখা এক সিটিংয়েই পড়ে ফেলা যায়। আমি অন্তত এক সিটিংয়ে এটা শেষ করতে বাধ্য হয়েছি। প্রথমে মিত্র পরিবারের ইতিহাস থেকে শুরু করে শেষ ফেলুদার শেষ তদন্ত অবধি। আসলে এত সুন্দর লেখনী যে টানা না পড়ে থাকতে পারিনি। একটি চ্যাপ্টার শেষ হলেই মনে হচ্ছে যে এর পরে কি হবে। তার জন্য কৌশিকবাবুকে হ্যাটস অফ জানাতে চাই। সেই জন্য আমার ক্ষেত্রে প্রথম পজিটিভ পয়েন্ট এর লেখনী। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে এর বিষয়বস্তু। বর্তমানে অডিও স্টোরির রমরমা বাজারে যেখানে বাংলার বিখ্যাত চরিত্রগুলিকে নিয়ে লেখা হচ্ছে যথেচ্ছ ফ্যান ফিকশন, কোনোটা হচ্ছে সঠিক, আবার কিছু চলে যাচ্ছে বেলাইনে। সেই দিক থেকে তোপসের নোটবুককেও একটি ফ্যান ফিকশন বলা যেতে পারে, আবার নাও বলা যেতে পারে। তার কারণ এই কাহিনী পড়তে পড়তে সত্যি মনে হয় যে একজন কোনো সাধারণ মানুষের দিনপঞ্জি পড়ছি, যে কিনা নিজের পরিবারের ইতিহাস লিপিবদ্ধ করেছে। এছাড়া তার পরিচিত আমাদের বিখ্যাত গোয়েন্দার তদন্ত করার পদ্ধতিকে সুকৌশলে এড়িয়ে তার পারিবারিক এবং মানবিক দিকগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ এটি কিন্তু আর 5টি ডিটেকটিভ বইয়ের মতন নয়। এতে রহস্য আছে, আছে তার সমাধানও, কিন্তু এখানে রহস্যের থেকে বেশি করে ফুটিয়ে তোলা হয়েছে ফেলুদার ভেতরের মানুষটিকে, যে দিকটা এতদিন একজন ফ্যান হিসেবে আমার অ্যাটলিস্ট অজানা ছিল। বইটির শেষে কৌশিকবাবু এই কাহিনীর লেখার পিছনের কাহিনীকেও কৈফিয়ত হিসেবে তুলে ধরেছেন, যেটা পড়ে সত্যিই মনে হয় যে হয়তো ফেলুবাবু আসলে রক্ত মাংসের মানুষ হলে এরকমই হতেন। তাই কাহিনীর বিষয়বস্তুকে এত বিশ্বাসযোগ্যভাবে পরিবেশনা করার জন্যই এই বিষয়বস্তুই হচ্ছে আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে গতানুগতিক ডিটেকটিভ স্টোরি হিসেবে না লেখা। এই পয়েন্টটি কিন্তু আমি এর আগের পয়েন্টেও তুলে ধরেছি যে এখানে কিন্তু একটা রহস্য কিভাবে তদন্ত করে বের করা হচ্ছে সেই কাহিনী লেখা হয়নি। এখানে একজন ডিটেকটিভ হিসেবে একজন মানুষকে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে সেটাই তার সাগরেদের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে ফেলুদাকে কেন শুধুই কিশোর পাঠকদের জন্য লিখেছিলেন সত্যজিৎ বাবু, কেন সেখানে কখনো কোনো প্রাপ্তবয়স্ক বিষয় আসেনি। সেই বিষয়ে আবার বেশি কথা বললে স্পয়লার হয়ে যেতে পারে, তাই আমি জাস্ট বিষয়টিকে তুলে ধরলাম নিজের পয়েন্টটাকে জাস্টিফাই করার জন্য। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে শেয়ার্ড ইউনিভার্স। বর্তমানে মার্ভেল বা ডিসি মুভিগুলির দৌলতে এই ইউনিভার্সের বিষয়ে আমরা সকলেই কম বেশি পরিচিত, যেখানে দেখানো হয় যে কোনো এক প্রতিকূল পরিস্থিতিতে এসে অনেকগুলো সুপারহিরো টিম আপ করে। এখানে এই বিষয়টিকে টাচ করে যাওয়া হয়েছে। সত্যজিৎ বাবু সৃষ্ট ফেলুদা ছাড়াও অন্যান্য বিখ্যাত চরিত্রগুলির উপস্থিতি দেখে মন খুশি হয়ে যায়। আর শুধু সত্যজিৎ রায়ের লেখা চরিত্রগুলি নন, এখানে এসেছেন অন্যান্য কিছু বিখ্যাত ক্যারেক্টার যারা অন্য কোনো লেখকের দ্বারা সৃষ্ট এবং বিখ্যাত। এছাড়া গোটা কাহিনী জুড়ে ছড়িয়ে রয়েছে সত্যজিৎ বাবু রচিত বহু ফেলুদা কাহিনী নিয়ে নানান হিন্ট। যারা সত্যজিৎ বাবুর এই সমস্ত বিখ্যাত ক্যারেক্টারদেরকে চেনেন তাদের জন্য কিন্তু রয়েছে বেশ কিছু সারপ্রাইজ।
নন স্পয়লার পাঠক প্রতিক্রিয়া বলে এর থেকে বেশি কিছু বলতে পারছি না। তো যাই হোক, এই শেয়ার্ড ইউনিভার্স ছিল আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে কাহিনীর এন্ডিং। কিছু কাহিনীর এন্ডিং পড়ে তার রেশ খানিকক্ষণ থেকে যায়। তোপসের নোটবুকও আমার কাছে সেরকমই একটি কাহিনী। ফেলুদার শেষ তদন্ত দিয়েই এই কাহিনীর এন্ডিং হয়েছে, তবে তারপরেও রয়েছে আরও একটু ছোট্ট ইতিহাস। তবে শেষে এসে বোঝা যায় যে তোপসে কেন নিজের নোটবুকে কোনো একটা সিম্পল কাহিনী লিখে শেষ করেনি, যেরকম কোনো লেখক আসলে করে থাকেন। তার একটা কারণ হচ্ছে এখানে ফেলুদা বা তোপসে তারা কিন্তু কেউ কোনো কাহিনীর কাল্পনিক পাত্র নয়। মনে হয় যে তারা যেন সত্যিই ছিলেন। একটা কাহিনীর এন্ডিং আর সত্যিকারের জীবনের এন্ডিং এর মধ্যে যে কতটা তফাৎ হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া আরও একটা কারণ রয়েছে, কিন্তু সেটাও বলছি না, কারণ এটা নন স্পয়লার পাঠক প্রতিক্রিয়া। তো যাই হোক, এই কারণে এন্ডিংও আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো শেষের কৈফিয়ত। লেখকের একটা কাহিনী লেখার পিছনের ভাবনা যদি একজন পাঠক জানতে পারে, তাহলে আমার মনে হয় পাঠক আরও বেশি সমৃদ্ধ হয়। এই কাহিনী তৈরি হওয়ার পিছনের ইতিহাস এবং একজন ফ্যান হিসেবে নিজের একজন প্রিয় চরিত্রকে নিয়ে তার ভাবনার বিষয় কৌশিকবাবু আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা পড়ে আমার এই কাহিনী পড়ে আরও বেশি পছন্দ হয়েছে। তাই এই কৈফিয়তকেও আমি পজিটিভ পয়েন্টের মধ্যেই রাখছি। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো বইটির সাইজ। পকেট ডিকশনারির থেকে একটু বড় এবং ট্যাবের থেকে সামান্য ছোট বইটির সাইজ। এই ধরনের সাইজটি আমার খুবই পছন্দের, কারণ পড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ হয় এবং বেশি ভারী না হওয়ার কারণে যে কোনো জায়গায় সহজেই ক্যারি করে নিয়ে যাওয়া যায়। তাই এই বইটির সাইজ আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে এবার আসি বইটির প্রোডাকশন কোয়ালিটির দিকে। হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এই বইটি এবং এর বাইন্ডিং কোয়ালিটি অসাধারণ লেগেছে আমার। বুক ফার্ম থেকে বইটি প্রকাশিত হয়েছে, তাই এর পেজ কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল খুবই ভালো। যে ধরনের ফন্ট সাইজ ইউজ করা হয়েছে এখানে, তা পড়তে আমার কোনোরকম কোনো সমস্যা হয়নি। বইটির প্রচ্ছদকে একদম সিম্পল রাখা হয়েছে, যেটা দেখলে মনে হয় যেন সত্যি কোনো ডায়েরি বা নোটবুক, যেটা দেখতে বেশ ভালোই লাগে এবং প্রিমিয়াম ফিল হয়। এই বইতে রয়েছে বেশ কিছু অলংকরণ, যেগুলি করেছেন শান্তনু মিত্র। অলংকরণগুলিও আমার বেশ ভালোই লেগেছে, তাই শান্তনুবাবুকে আমি থামস আপ জানাতে চাই। বইটির প্রুফ রিডিং নিয়ে আমার কোনোরকম কোনো সমস্যা মনে হয়নি, কারণ আমার চোখে সেরকম বানান ভুল বা কোনোরকম কোনো মুদ্রণ প্রমাদ ধরা পড়েনি। এবারে আসি এর নেগেটিভ পয়েন্টে। যদিও যে পয়েন্টকে আমি নেগেটিভ পয়েন্ট হিসেবে তুলে ধরছি সেটা আমার জন্য অ্যাটলিস্ট নেগেটিভ পয়েন্ট ছিল না, রাদার আমি পড়তে সেটা এনজয় করেছি। সেটা হচ্ছে এর ইনফরমেশন। এখানে মিত্রবংশের ইতিহাস লেখার সময় সেই সময় ইতিহাস রিলেটেড বেশ কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যেটা কাহিনীকে পরবর্তীতে গিয়ে সেরকম কোনো সার্ভ করেনি। এছাড়াও ফেলুদার তদন্তের দুই একটি জায়গাতে এমন কিছু ইনফরমেশন আছে যেটা কাহিনীকে সেইভাবে সার্ভ করে না, যদিও সেই ইনফরমেশন কাহিনীর গতিকে কিন্তু মোটেও রুদ্ধ করে না। এবার এখানে একটি কথা অবশ্যই বলা দরকার, সেটা হলো ইতিহাস পড়তে গেলে এই সমস্ত ইনফরমেশন যদি না দেওয়া হতো, তাহলে মিত্র পরিবারের জটিল ইতিহাস এবং ফেলুদার ফেলুদা হয়ে ওঠার বিষয়টা জাস্টিফাইড হতো না। কিন্তু অনেকে এই ধরনের তথ্য পড়তে পছন্দ করে না, যেটা কাহিনীকে সার্ভ করে না। তাই এই বিষয়টা আমি জাস্ট তুলে ধরলাম। এইবারে উপসংহারে আসা যায়। প্রথমে যে প্রশ্ন করেছিলাম, অর্থাৎ কৌশিকবাবু তার বিখ্যাত সূর্যতামসী বা মেশন সিরিজের যে লেখনীর জাদুতে পাঠকদের মুগ্ধ করেছিলেন, সেই ম্যাজিক কি এই বইতেও বিদ্যমান রয়েছে? তার উত্তর হলো, এই বইটির জনরা একদম কিন্তু ডিটেকটিভ নয়, তাই সেই লেখনীর সাথে এই লেখনী একদম মেলালে চলবে না। তবে এই কাহিনীও পড়তে আমার বেশ ভালো লেগেছে এবং স্ট্যান্ড অ্যালোন স্টোরি হিসেবে আমার পড়তে বেশ পছন্দ হয়েছে। নেক্সট যেটা প্রশ্ন তুলেছিলাম, অর্থাৎ এই বইটি কি শুধুমাত্র ফেলুদা প্রেমীদের জন্যই সংগ্রহযোগ্য, নাকি যে কোনো ডিটেকটিভ কাহিনী প্রেমী মানুষরাই পড়তে পারবে? তার উত্তর হলো, ফেলুদা প্রেমীদের এই বই আশা করছি পছন্দই হবে। তার কারণ এই লেখা পড়তে গিয়ে তারা ফেলুদার বেশ কিছু কাহিনীর ছোঁয়া পাবে, আর তার সাথে তাদের প্রিয় চরিত্রের আরেকটি সম্পূর্ণ আলাদা দিক তারা খুঁজে পাবে। এছাড়া মিত্র পরিবারের ইতিহাস সম্পর্কে যেটা সত্যজিৎবাবু কখনোই সম্পূর্ণভাবে সঠিকভাবে কিছু জানাননি, সেটাও এখানে জানতে পারা যায় লেখকের ভাবনার থ্রুতে। এছাড়া যারা ফেলুদা প্রেমী নন, শুধুমাত্র ডিটেকটিভ গল্প পড়তে পছন্দ করেন, তাদের আবার এটাই বলবো যে এটা কিন্তু কমপ্লিট ডিটেকটিভ গল্প নয়, কারণ এখানে রহস্যের সমাধান পদ্ধতি দেখানো হয়নি, শুধু তার ডিরেক্ট সমাধান দিয়ে দেওয়া হয়েছে। কারণ এখানে রহস্য কিন্তু মুখ্য বিষয় কখনোই ছিল না, এখানে মূল বিষয় ছিল ফেলুদার অজানা দিক। তাই ফেলুদা একটা নতুন ডিটেকটিভ কাহিনী পড়তে চলেছি ভেবে কেউ যদি এই কাহিনী পড়তে বসেন, তাহলে হয়তো একটু হতাশ হতে পারেন।
তবে এটা বলবো যে শুধু ডিটেকটিভ কাহিনী নয়, যারা যে কোনো ধরনের ভালো বাংলা সাহিত্য পড়তে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই কাহিনী আমি রেকমেন্ড করব। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ প্রতিক্রিয়া। যে সমস্ত বন্ধুরা এই বইটি অলরেডি পড়ে ফেলেছেন তাদের কেমন লেগেছে এই বইটি কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এছাড়া আমার কাজ যদি ভালো লাগে তাহলে এই ভিডিও লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল, এবং নিজের সাহিত্যপ্রেমী বন্ধু বা আত্মীয়ের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।